সেই প্রাচীন ভারতের সাকেত নগরী, পরবর্তীকালে যেটা অযোধ্যা নাম হয় গুপ্তযুগ থেকে। 6:24 বাজছে। আজ 28শে ডিসেম্বর 2025। আর এইরকমই এক ডিসেম্বরের দিনে, যেটা হচ্ছে 1992 সালের 6 ডিসেম্বর, সেদিন একটা ধর্মীয় উন্মাদনায় এই শহরে, যেখানে এখন আমি আছি, সেখানে আসমুদ্র হিমাচল মানুষ উদ্বেলিত হয়ে উঠেছিলেন, কেঁপে উঠেছিলেন। তারপরে তো সরজু নদীর উপর দিয়ে অনেক জল গড়িয়েছে। এলাহাবাদ হাইকোর্ট থেকে এই রাম জন্মভূমি মসজিদ সংক্রান্ত মামলা শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টে গিয়ে নিষ্পত্তি হয়েছে। এখন এই শহরে সুরম্য রাম মন্দির স্থাপন হয়েছে 2024 সালে। ভব্য রামলালার মূর্তি প্রতিষ্ঠা হয়েছে এখানে। রামচন্দ্রের সেতু বন্ধের সময় কাঠবিড়ালি খুব সাহায্য করেছিল, খুব ছোট্ট, কিন্তু তার কথাও রাম মনে রেখেছিলেন। সেইটা মনে রেখে এখানে একটা কাঠবিড়ালির মূর্তি। কিন্তু সেই এপিক যুগের, সেই রামায়ণ মহাভারতের যুগের কোনো চিহ্ন কি এই শহরে এখনো পর্যন্ত বর্তমান আছে? এই যে সুন্দর রাস্তা, এই সুরম্য অট্টালিকা, এদের তলায় কি কোথাও চাপা পড়ে আছে ভারতের সেই কলঙ্কিত ইতিহাসের অধ্যায়? বাবাজিকে সময়কা দোকান হয়। উনি বলছেন যে ওনার যে ইলেকট্রিক কানেকশন আছে সেটা 1914 সালে, 14 সাল का इलेक्ट्रिक কানেকশন है। একটা জিনিস বুঝতে পারলাম চ্যাটার্জিদা, যে অন্য আর কিছু না হোক, চলুন এইখান থেকে আমাদের অযোধ্যা ভ্রমণের নতুন গল্প শুরু করে দিই। কলকাতা থেকে জম্বুতাওয়াই এক্সপ্রেসে উঠে পরদিন ভোরে নামলাম অযোধ্যা স্টেশনে। তারপর একটু চায়ে গলা ভেজিয়ে খুব সকাল সকাল মালপত্র নিয়ে চওড়া আর নতুন রাম পথ ধরে হেঁটেই চলে গেলাম অনতি দূরে রাম মন্দিরের গেটে। উল্টো দিকের পাড়াতে এখন অনেক হোটেল আর হোমস্টে। আমরা এই শ্রী শ্রী পেইং গেস্ট হাউসে উঠলাম। এটা এই গলিতেই অবস্থিত, একদম সামনেই বড় রাস্তা পেরোলেই রাম মন্দির যাওয়ার রাস্তা, সেখানে উঠেছি আমরা। রাম মন্দিরের সামনের গলিতে এরকম ছোট বড় অসংখ্য হোটেল এবং পেইং গেস্ট বা হোমস্টে আছে, কিন্তু সমস্যা যেটা হয়েছে, এটা এলে আপনারা মাথায় রাখবেন। আমরা যেহেতু জম্বুতাওয়াই ট্রেনে এসেছি, সকালবেলায় নেমেছি, এখানে 11টার সময় সব হোটেলে চেক ইন। তার ফলে এই সকালবেলায় ঘর খুঁজে পাওয়া একটু অসুবিধা হচ্ছে। ডিসেম্বরের শেষে শীত এখানে বেশ ভালোই, আর কদিন ধরেই এখানে সূর্যের মুখও দেখা যাচ্ছে না। হোটেলে তৈরি হয়ে বেরিয়ে পড়েছি সূর্যবংশের শ্রেষ্ঠ রাজা রঘুপতি বা রামচন্দ্রের জন্মভূমি মন্দির দেখতে। পায়ে চলা লম্বা পথ, মাঝে সিকিউরিটি চেকিং এর বন্দোবস্ত, এরপর মূল দরজার সামনে প্রশস্ত উঠোনে পৌঁছে যাওয়া যায়। এখন ঢুকে পড়েছি অযোধ্যার সেই চিরপ্রতীক্ষিত রাম মন্দির দর্শনে।
চিকেন দা কেমন লাগছে? দারুণ লাগছে না? সত্যি সকালবেলায় এই জায়গাটাতে এসে একবারে প্রাণ ভরে গেল। ওই দেখুন এইদিকে লকার, এখানে লকার, এখানে এখানে আপনার জিনিসপত্র রেখে দিতে পারবেন। আর আপনি সামনে দেখুন কি সুন্দর পার্ক, পার্কে কাঠবিড়ালি। শ্রী রামচন্দ্রের সেতু বন্ধের সময় কাঠবিড়ালি খুব সাহায্য করেছিল, খুব ছোট্ট, কিন্তু তার কথাও রাম মনে রেখেছিলেন। সেইটা মনে রেখে এখানে একটা কাঠবিড়ালির মূর্তি। এর ভিতরে আর ক্যামেরা নিয়ে যেতে দেবে না, কাজেই ছবি আমি তুলে আপনাদের দেখাতে পারবো না। এই জায়গায় শুধু মিলিটারিদের ভারী বুটের আওয়াজ আর কাঁটাতারের বেড়া দেখা যেত। এখন সেই অবস্থার অনেকটাই পরিবর্তন হয়েছে। প্রচুর মানুষ আসছেন এখানে এবং তারা দলে দলে সবাই দর্শন করছেন। রাম মন্দির, নতুন রাম মন্দির তৈরি হয়েছে, রামলালার মূর্তি দর্শন করছেন। সেই প্রাচীন ভারতের সাকেত নগরী, পরবর্তীকালে যেটা অযোধ্যা নাম হয় গুপ্তযুগ থেকে, এই অযোধ্যা আমাদের সেই ইতিহাসের কলঙ্কিত অধ্যায়কে পেরিয়ে এক নতুন অযোধ্যা। রামের জন্মভূমিতে দেবতা পূজিত হন রামলালা বা শিশু রামের বেশে। বেশ সুন্দর মন্দির, আর রামলালার দর্শনও খুব ভালো হলো। মন্দিরের কাজ এখনো চলছে। তো এবার আমরা ফিরতি পথে, বেরোনোর পথে এক জায়গায় দেখি রাম মন্দিরের ভান্ডারা খেতে এসেছি। কেমন ভান্ডারা? কি দিয়েছে ভান্ডারাতে? ভান্ডারের খিচুড়ি, খিচুড়ি আর কিছু আছে নাকি? আলু পাওয়া গেছে। এখানে গেলেই এমনি পাওয়া যাচ্ছে। অযোধ্যা বা ফৈজাবাদ পুরনো নগরী, এই রূপ একেবারে নতুন। সুন্দর রাস্তা, নতুন দোকান ও রেস্তোরাঁ শোভিত, আর সবকিছু হাতের নাগালেই। সকাল থেকে পেটে কিছু পড়েনি, তাই ঢুকে পড়লাম এই দক্ষিণী ভোজনালয়ে। এরা নিয়েছে মাইসুর মশলা ধোসা, এটা হচ্ছে আমি নিলাম ঘি মশলা ধোসা, আর এটা এমনি মশলা ধোসা। মজাটা খুব সুন্দর, ভালো, বেশ অন্যরকম। জনু কি খেলি? মাইসোর ধোসা, মাইসোর মশলা ধোসা। এটা কেমন? ওটা কি আলাদা কি আছে? এটার মধ্যে বিটের পুর দেওয়া আছে, বাহ আর মাঝখানে বাটার, আর এটাকে পিস পিস করে কাটা আছে। বাহ, বেটি বাটার বাটসাম বাটার সেরকম ব্যাপার তো। হ্যাঁ, মানে এটা পুরো একেবারে অন্যরকম টাইপের একটা নতুনত্ব ভাব। যে কোনো ধর্মস্থানের মতো এখানেও ফুটপাতে হরেক রকম সওদা, ভিড়, পুণ্যার্থী, সাধু সন্ত, নানান বিচারের মানুষের। आपका विचार खाली बोलिए। समाचार नहीं सुनाते बेटा, समाचार नहीं सुनाते। এখন এসেছি হনুমানগড়ির সামনে। এখন প্রায় 2:30 বাজছে বিকেলবেলা। প্রচন্ড লম্বা লাইন আমার পিছনে, আর এই যে পিছনে এখানে হনুমানজির। এই হনুমানগড়ি হচ্ছে অযোধ্যার বলা হয় সবচেয়ে উঁচু জায়গা, যেখানে ভগবান বজরংবলী হনুমানজি তার বাসেরা ছিল। এই প্রচন্ড ভিড়ের জন্য আমরা আর এই ঠেলাঠেলি করে এই মুহূর্তে আর যেতে পারছি না, লম্বা লাইন আছে। কিন্তু আপনারা অবশ্যই দেখবেন, এলে সময় করে হনুমানজির চরণ স্পর্শ করবেন। এই যে শ্রীরাম মিষ্টান্ন ভান্ডার যেখানে এসেছি, একদম হনুমানগড়ির সামনে। হ্যাঁ, এখানে এখানে দাদা ভাইয়া জি কে সাথ ভেট হুয়া হ্যায়। উনি বলছেন ওনার 111 বছরের পুরনো দোকান, 111 ইয়ার্স ওল্ড।
दादा इस जगह का बताइए, महत्व बताइए थोड़ा सा, आपका नाम बताइए। और आपका ये दुकान है, अपने आपका बाबा जी के समय का दुकान है। উনি বলছেন যে ওনার যে ইলেকট্রিক কানেকশন আছে সেটা 1914 साले 14 साल का इलेक्ट्रिक का कनेक्शन है। उसके पहले भी दुकान था, उसके पहले भी जब लंठन जला के दुकान तभी था। तब से आज तक यही लड्डू का ही दुकान है। বাবা के समय। খুবই ভালো ওনার ব্যবহার। এবং আপনারা যদি হনুমানগড়িতে আসেন, आप लोग जब आएंगे, আপনারা যদি আসেন এখান থেকে প্রসাদ কিনে নিয়ে যাবেন। এখানে শ্রীরাম মিষ্টান্ন ভান্ডার, এখান থেকে ফুলের মালাও পাবেন, গাঁদার মালা ব্যবহার করবেন। আমার পিছনে একেবারে হনুমানগড়ির পাশেই রয়েছে প্রাচীন রাজদার মন্দির। এই মন্দিরের সামনে এসে দাঁড়িয়েছি এবং এই যে বিল্ডিংটা, এটা দেখলেই বোঝা যায় যে কত প্রাচীন এই সমস্ত মন্দির বা এই শহর। जानते होंगे পায়ে হেঁটেই অযোধ্যা ঘুরছি। স্টেশন থেকে রাম মন্দির ও অন্যান্য দর্শনীয় স্থানগুলি খুবই কাছাকাছি, দরকারে টোটোও করে নিতে পারেন। দলে আছে আমার দুই পুত্র ও পরিবার, শ্যালিকা ও তার ছেলে জনি, আর চিকেনদা তো আছেন। এখন আমরা হাঁটতে হাঁটতে চলে এলাম আরেকটি দ্রষ্টব্য, দশরথ মহল। এটা কনক ভবন, এখন এসে দাঁড়িয়েছি। কনক ভবনও আরেকটা অযোধ্যা নগরীর পুরনো জায়গা, এবং এটা বলা হয় যে রংটা হচ্ছে কনক, মানে সোনার মতো। এবং সীতা মাতাকে উনি যখন অযোধ্যায় এসেছিলেন, উনি এখানকার বধূ, তো ওনাকে নাকি এই ভবনটা উপহার দেওয়া হয়েছিল বলে কথিত আছে। दस का एक है, 50 पीस है। ये एक पीस 10 का है। हाँ, एक पीस 10 का है। क्या है ये? कंदमूल है, रामफल। अच्छा, ये রাম, শ্রীরাম এবং রাম জন্মভূমি, রামায়ণের সাথে এই সরজী নদীর একটা আর্থিক যোগাযোগ। এবং এই সরজী নদী অত্যন্ত গুরুত্বপূর্ণ ইতিহাসের সঙ্গে, পুরাণের সঙ্গে আর রামায়ণের সাথে।
সরজুর ঘাট এখন খুব সুন্দর পার্ক এবং আলোয় সাজানো। এই নদীতে বোটিং হয় আর সন্ধ্যারতিও দেখার মতো। এখানে এলে একটা সন্ধ্যা আসবেনি, ভালো লাগবে এখানে পার্ক এবং আলোকসজ্জা। অনন্য সরজু তীরে সন্ধ্যে লেজার শোতে রামের আখ্যান। এই সেই বিখ্যাত রাম কি পেড়ি। এখন অন্ধকার, একটু আগে এখানে লেজার শো হচ্ছিল। রাম কি পেড়ি হয়ে ফিরছি আমরা। সুন্দর বাঁধানো ঘাট, এ পাশে সরজু নদী বয়ে চলেছে। এটা সেই বিখ্যাত লতা মঙ্গেশকর চকের বিনা। ব্যাটারি চালিত একটা গাল্ফ কার্টে চেপে ফিরছি। সুন্দর পাবলিক ট্রান্সপোর্ট, এর নাম রামরথ। পথে এক জায়গায় গরম দুধ বিক্রি হচ্ছে দেখে দাঁড়িয়ে গেলাম। আমরা এখন দুধ নিচ্ছি, দুধ খেয়ে দেখি। দুধের সঙ্গে একটুখানি উপরের যে সস সেটাও বেশি বেশি করে নিচ্ছি এখানে। ভালোই খেতে, কেশরের হালকা ফ্লেভার আছে আর মালাইটাও দিয়েছে। এবেলা এই রেস্টুরেন্টে নর্থ ইন্ডিয়ান খেয়ে হোটেলে ফিরলাম আমরা। খাবার এখানেও বেশ ভালো, তবে পুরো শহরটাই কিন্তু নিরামিষ। আগে সকালে দেখেছি, এখন রাতে জায়গাটা আরও জমজমাট। সারাদিন অনেক ঘুরলাম ফিরলাম, অনেক কিছুই দেখলাম, যা কিছু নতুন আর পুরনো প্রশ্ন কিন্তু মনের মধ্যে থেকেই গেল। বলা হয় কল্প জন্মভূমি, তাই তো চ্যাটার্জিদা? 6000 7000 বা তারও আগে আদি পুরুষ শ্রী রামচন্দ্রের জন্ম কোথায়, ঠিক কোথায়, এটাই তো একটা প্রশ্ন। কিন্তু এখানে এসে একটা জিনিস বুঝতে পারলাম চ্যাটার্জিদা, যে অন্য আর কিছু না হোক, রামের আসল বাসস্থান কিন্তু মানুষের মনে। जय श्री राम, जय श्री राम। ইতিহাস খোঁড়া আমার কাজ না, যা দেখলাম আপনাদের কাছে তুলে ধরতে চেয়েছি মাত্র। আর কি, আপনারাও চলে আসুন। ভিডিওটি ভালো লেগে থাকলে এরকম আরো বেড়ানোর গল্প দেখতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে অন্য কোথা, অন্য কোনো খানে। হিন্দিতে একটা কথা বলে, মন মে বসি হ্যায় রাম, কন কন মে বসি হ্যায় রাম।